আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসে মনোযোগী হবে, আর ক্লাস করতে তোমাদের অবশ্যই বই খাতা কলম লাগবে, সেগুলো নিয়ে বসবে। তো এরপরে আমরা কয়েকটি ছবি দেখব। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? পল্লী বাংলার দৃশ্য। তো আমরা ছবিতে দেখছি ফসলের ক্ষেত, গ্রামের আঁকাবাঁকা সরু পথ, রাখালের গরু চড়ানো। এরপরে দেখছি পল্লীর যে নারীরা তাদের হস্তশিল্পের কাজ করে সেগুলো দেখতে পাচ্ছি। এছাড়া পুতুল নাচের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখছি যে বাংলার যে বাউল সঙ্গীত, বাংলার যে অন্যতম গুরুত্বপূর্ণ বাউল সঙ্গীত, সেই সঙ্গীতের দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো যে এগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলার যে শিল্প সংস্কৃতি, সেগুলো কিন্তু আমাদের সাহিত্যেরও কিন্তু উপকরণ, সাহিত্যেরও কিন্তু একটি অংশ। তো এখন আমরা আজকে এই পল্লী সাহিত্য সম্পর্কে আলোচনা করব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত পল্লী সাহিত্য সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো পল্লী সাহিত্যের আজকে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করব, যেখানে পল্লী গ্রামে শহরের মতো গায়ক থেকে শুরু করে এর মধ্যে খুঁজে পাওয়া যায়, এই অংশটুকুই আজকে আমরা পড়ব। তো এরপরে আমরা শিখন ফল জেনে নিব। এই পাঠ অধ্যয়ন শেষে তোমরা লেখক মোহাম্মদ শহীদুল্লাহর পরিচয় বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে ও বাক্যে প্রয়োগ করতে পারবে, পল্লী সাহিত্যে বিভিন্ন শাখা ও রীতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, ময়মনসিংহ গীতিকা সম্পর্কে বর্ণনা করতে পারবে। এরপর লোকসঙ্গীতের গুরুত্ব ও মর্যাদা আলোক বিশ্লেষণ করতে পারবে। এরপরে আমরা লেখক পরিচিতি জানব। মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে জানব। জন্মস্থান ও তারিখ সম্পর্কে প্রথমে জানি। 10 জুলাই 1885 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। এরপরে আমরা শিক্ষা জীবন সম্পর্কে জানব। 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স, 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডি.লিট ডিগ্রি লাভের গৌরব অর্জন করেন। এরপরে আমরা কর্মজীবন সম্পর্কে জানব। তিনি প্রকৃতপক্ষে ছিলেন একজন শিক্ষক। প্রথমেই তিনি যশোর জেলা স্কুলে শিক্ষক হিসেবে কাজ করেছেন। এরপরে সীতাকুণ্ড হাই স্কুলে তিনি ছিলেন প্রধান শিক্ষক। এছাড়া প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি আজিজুল হক কলেজ, যেটি বগুড়ায় অবস্থিত, সেই কলেজে তিনি অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন। এরপরে আমরা সাহিত্য কর্ম সম্পর্কে জানব। বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা এবং বাংলা ভাষার ব্যাকরণ তিনি রচনা করেছেন। এছাড়া সম্পাদনা করেছেন আলাওলের পদ্মাবতী, বিদ্যাপতি শতক সহ আরো অনেক গ্রন্থ। এছাড়া শিশু পত্রিকা আঙুর তিনি সম্পাদনা করেছেন। এরপর রয়েছে কালজয়ী সম্পাদনা গ্রন্থ। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান,
অভিধান তিনি সম্পাদনা করেছেন। এরপর পুরস্কার ও উপাধি সম্পর্কে জানব। তিনি প্রাইড অফ পারফরমেন্স উপাধি পেয়েছেন পাকিস্তান সরকার থেকে এবং নাইট অফ দি অর্ডার্স অফ আর্ট লেটার্স উপাধি পেয়েছেন ফরাসি সরকারের কাছ থেকে। সর্বশেষ মৃত্যুর তারিখ ও স্থান সম্পর্কে আমরা জানব। 13 জুলাই 1969 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এরপরে আমরা কিছু নতুন শব্দ প্রবন্ধে পাবো, সেগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমে রয়েছে কলগান। এটির অর্থ হচ্ছে শ্রুতি মধুর। এরপরে রয়েছে পরতে পরতে। এর অর্থ হচ্ছে স্তরে স্তরে। এরপর রয়েছে বালাম শব্দটি। এটির অর্থ হচ্ছে বইয়ের খণ্ড। এরপর রয়েছে বালাখানা। বালাখানা শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ। এরপরে প্রত্নতাত্ত্বিক, যেটির অর্থ হচ্ছে পুরাতত্ত্ববিদ। তো এরপরে আমরা আদর্শ পাঠে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, পল্লী সাহিত্য প্রবন্ধটি পাঠের আগে আমাদেরকে এই পল্লী সাহিত্য প্রবন্ধের যে উৎস বা কিভাবে এই প্রবন্ধটি রচিত হয়েছে সেটি আমাদের জানা একান্তই প্রয়োজন। তো সেটি হচ্ছে 1938 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলায় পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলনীর একাদশ অধিবেশনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেছিলেন। তো এই সম্মেলনে সভাপতি হিসেবে তিনি যে অভিভাষণ দেন বা যে বক্তব্য রাখেন সেটির পুনর্লিখিত রূপই হচ্ছে তোমাদের আজকের এই পল্লী সাহিত্য প্রবন্ধটি। তো অবশ্যই আমরা সেই বিষয়টি মাথায় রেখে প্রবন্ধটি পাঠ করব, তাহলেই আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমেই রয়েছে, দেখো, পল্লী গ্রামে শহরের মতো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নেই। চারদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতির পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ুসাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। তো লেখক এখানে বলতে চেয়েছেন যে গ্রামে কিন্তু শহরের মতো গায়ক বাদক নর্তক নেই, কিন্তু এগুলোর অভাব আমরা অনুভব করি না। কারণ কি, এখানে কোকিল, দোয়েল, পাপিয়া পাখির কলগান রয়েছে, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, এগুলো কিন্তু আমাদের সেই গায়ক বাদক নর্তকের অভাব একেবারে পূর্ণ করে দেয়। এছাড়া লেখক বলছেন যে এখানে মাঠে ঘাটে, এখানে পল্লীর প্রত্যেক পরতে পরতে বা স্তরে স্তরে কিন্তু এখানে সাহিত্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু সেগুলো আমরা সেইভাবে লক্ষ্য করি না। কারণ হচ্ছে আমরা যেমন বাতাসের মধ্যে বসবাস করে সেটি ভুলে যাই বা অনুভব করি না, ঠিক সেরকমই পল্লীর আনাচে কানাচে যে সাহিত্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো কিন্তু আমরা অনুভব করি না। তো এরপরে রয়েছে শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। তো এখানে ডক্টর দীনেশচন্দ্র সেন একজন বাংলা সাহিত্যের গবেষক ও সাধক ছিলেন, যিনি ময়মনসিংহ
গীতিকা সম্পাদনা করেছেন এবং সংগ্রহ করিয়ে দেখেছেন যে বাংলা সাহিত্যের খনি কিন্তু পল্লী জননীর বুকে লুকিয়ে রয়েছে। সুদূর পশ্চিমের সাহিত্য রসিক রোমারোলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। এখানে রোমারোলা হচ্ছে আমাদের ফরাসি দেশের কালজয়ী সাহিত্যিক ও দার্শনিক। তিনিও আমাদের ময়মনসিংহ গীতিকার যে মদিনা বিবির গাঁথা রয়েছে সেই গাঁথার সাহিত্যে কিন্তু তিনি মুগ্ধ হয়েছেন, সাহিত্যিক রচনায় মুগ্ধ হয়েছেন। মনসুর বয়াতির মতো আরো কত পল্লী কবি শহুরের চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছেন। কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দেবে? আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এসব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমান ও সাহিত্য সম্পদে কত ধনী। কিন্তু হায়, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? এখানে আমাদের যে মনসুর বয়াতি, তিনি দেওয়ানা মদিনার লোকগাথার কিন্তু প্রখ্যাত একজন কবি। তো সেখানে লেখক বলছেন যে এদের মতো যে সাহিত্যের যে বড় বড় কবি, পল্লী সাহিত্যের যে বড় বড় কবি রয়েছে তাদেরকে সাহিত্যের মজলিসে নিয়ে এসে কে পরিচয় করিয়ে দিবে বা কে তাদেরকে খ্যাতি ছড়াতে সাহায্য করবে? এছাড়া আমরা কিন্তু নর্মালি মনে করি যে মুসলমানরা সাহিত্যের দিক থেকে পিছিয়ে, কিন্তু এই যে পল্লী সাহিত্য যদি আমরা সংগ্রহ করে দেখি, আমরা দেখতে পাবো যে মুসলমানরাও সাহিত্য সম্পদে কতটা ধনী। লেখক এখানে আক্ষেপ করে সেগুলোই বলেছেন যে এই যে পল্লী সাহিত্য সংগ্রহ করার জন্য স্বেচ্ছাসেবক দলের প্রয়োজন। তো সেই স্বেচ্ছাসেবক দল কোথায় পাওয়া যাবে, এটি বলে কিন্তু লেখক আক্ষেপ করেছেন। এরপরে দেখো, আমরা পল্লী গ্রামে বুড়ো বুড়ির মুখে কোনো ঝিল্লি মুখর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছি, সেগুলি না কত মনোহর, কত চমকপ্রদ। আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও 40 দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। এখনকার শিক্ষিত জননী সন্তানকে আর রাখালের পিঠাগাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ ঘোড়ার কথা শোনান না। তাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প কিংবা ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ার এর গল্পের অনুবাদ। ফলে কোনো সুদূর অতীতের সাক্ষী স্বরূপ এই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ছোটবেলায় বা ছেলেবেলায় যেমন পল্লী গ্রামের বুড়ো বুড়ির মুখে সেই ঝিল্লিমুখর সন্ধ্যাবেলায় গ্রামীণ যে গল্পগুলো শুনে বড় হয়েছি, সেখানে কিন্তু আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবার 40 দস্যু, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই বিষয়গুলোর চেয়েও কিন্তু আমাদের সেই পল্লী গ্রামের যে উপকথাগুলো ছিল সেগুলো কিন্তু কোনো অংশেই কম নয়। আর আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আধুনিক শিক্ষিত যে মায়েরা, তারা কিন্তু সেই পল্লীর সেই গল্পগুলো তাদের সন্তানদেরকে না শুনিয়ে তারা আধুনিক কালের যে গল্পগুলো সেগুলোই শোনাতেই কিন্তু বেশি আগ্রহী। তো এর ফলে আমাদের যে সাক্ষী স্বরূপ যে রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো,
তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোনো কোনো পিতামহী মাতামহীর গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনিভাবে প্রচলিত আছে। হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথুয়ানিয়া কিংবা ওয়েলসের কোনো পল্লী রমণী এখনো হুবহু বা কিছু রূপান্তরিত ভাবে সেই উপকথাগুলো তার ছেলেপুলে বা নাতিপোতাকে শোনাচ্ছে। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? তো লেখক এখানে বলছেন যে আমাদের যে রূপকথাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, লোপ পাচ্ছে, সেগুলো কিন্তু সংগ্রহের প্রয়োজন, সংরক্ষণের প্রয়োজন। আর সেগুলো যদি প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে দেখতেন তাহলে নিশ্চয়ই খুঁজে পেতেন যে আমাদের যে গল্পগুলো রয়েছে পল্লীর, সেগুলোই হয়তোবা আমাদের উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া, এছাড়া ইউরোপ খণ্ডেও কিন্তু কোনো কোনো অঞ্চলে সেগুলো হয়তোবা কোনো রমণী তাদের ছেলেপুলেকে, নাতিপোতাকে হুবহু কিংবা সেগুলো রূপান্তরিত ভাবে হয়তোবা তাদের ছেলেপুলেদেরকে শোনাচ্ছেন। তো এরপরে লেখক বলছেন যে কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? এরপরে দেখো, ইউরোপ, আমেরিকা দেশে বড় বড় বিদ্বানদের সভা আছে যাকে বলা হয় ফোকলর সোসাইটি। তো ইউরোপ, আমেরিকাদের মতো বড় বড় দেশে বিদ্বানদের অর্থাৎ পণ্ডিত ব্যক্তিদের সভা রয়েছে যেগুলোকে বলা হয় ফোকলর সোসাইটি। তাদের কাজ হচ্ছে এই সব সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা। তাহলে বিশ্বের বড় বড় দেশে কিন্তু এই উপকথাগুলো সংগ্রহের জন্য সভা রয়েছে। আমাদের দেশে কিন্তু সেই সুযোগগুলো একেবারেই নেই। এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার থলে যথেষ্ট নয়। বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকলন হতো না। তো লেখক বলছেন যে আমাদের দেশের যদি সেই উপকথাগুলো সংগ্রহ করে একত্র করা হতো তাহলে বিশ্বকোষের মতো কয়েকটি খণ্ডেও কিন্তু সেটি সংকলন হতো না। এরপরে দেখো, আমরা শেক্সপিয়ার এ পড়েছি রাক্ষসদের বাঁধা বুলি হচ্ছে 554 ফান ও স্মেল দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান। এর সঙ্গে তুলনা করে পল্লীর হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। এ সাদৃশ্য হলো কোথা থেকে? তবে কি একদিন ওই সাদা ইংরেজ ও এই কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে একই তাঁবুর নিচে বাস করত? সে আজ কত দিনের কথা কে জানে। আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দিই, যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, ধরি মাছ না ছুঁই পানি, আপনি বাঁচলে বাপের নাম, এরকম আরো কত কি। তারপর ডাকের কথা আছে, খনার বচন আছে, যেমন ধরুন কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। তো আমরা এখানে দেখছি সেই যে ব্রিটিশ লেখক শেক্সপিয়ার বা ইংরেজ লেখক শেক্সপিয়ারের সেই বুলি 554 ফান, এগুলোর সাথে কিন্তু বাংলার আমাদের দেশের যে হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, এগুলোর কিন্তু অদ্ভুত একটি মিল আছে। তো লেখক বলতে চাচ্ছেন তাহলে কি সেই সাদা ইংরেজরা আর আমাদের দেশি যে কালো বাঙালিরা তারা কি কোনো এক সময়
একই সাথে বসবাস করত? হয়তোবা করত, না হলে কেন তাদের সেই বাঁধাবুলির সাথে আমাদের বাঁধাবুলির এত মিল কিভাবে? এছাড়া এখানে বলছেন যে প্রবাদ বাক্যের কথা। প্রবাদ বাক্য হচ্ছে দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য যে কথা বা জনশ্রুতি, সেগুলোই হচ্ছে আমাদের প্রবাদ বাক্য। তো এছাড়া আরো রয়েছে খনার বচন। তো খনা হচ্ছে ভারতীয় প্রাচীন ভারতের প্রখ্যাত একজন মহিলা জ্যোতিষী, যিনি কৃষি বিষয়ক অনেক মন্তব্য করেছেন বা অনেক বক্তব্য রেখেছেন। তো এখানে বলছেন কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। অর্থাৎ খনা বলেছেন যে কলার গাছ লাগিয়ে সেটি যদি আমরা যত্ন করি, সেখান থেকেই আমাদের কিন্তু ভাত কাপড়ের সংস্থান হবে। এরপরে দেখো প্রবাদ বাক্যে এবং ডাক ও খনার বচনে কত যুগের ভুয়ো দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে, কে তা অস্বীকার করতে পারে? শুধু তাই নয়, জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়। তো লেখক বলছেন এই যে প্রবাদ বাক্য ও ডাক খনার বচনে যে অনেক আগের যুগের ভুয়ো দর্শন, এখানে ভুয়ো দর্শন হচ্ছে আমাদের অভিজ্ঞতার আলোকে যে দর্শন বা শিক্ষা জানা এবং শেখা, সেটি হচ্ছে ভুয়ো দর্শন। অর্থাৎ প্রচুর দেখা ও শোনার মাধ্যমে যে অর্জিত জ্ঞান, সেটি হচ্ছে ভুয়ো দর্শন। তো এই যে প্রচুর দেখাশোনার মাধ্যমে যে জ্ঞান আমরা অর্জন করি, যে পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে, সেগুলো আমরা কিন্তু কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। এখান থেকে কিন্তু আমরা সেই জাতির পুরনো ইতিহাসের গোপন কথাও কিন্তু আমরা এই যে ডাক খনার বচন প্রবাদ বাক্য থেকে আমরা খুঁজে পাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই প্রবন্ধের পড়লাম, বাকি অংশটুকু আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়ব। তো এরপরে তোমাদের জন্য রয়েছে একটু ব্যাখ্যা বিশ্লেষণ। তবে কি একদিন ওই সাদা ইংরেজ ও এই কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে একই তাঁবুর নিচে বাস করত? এ আজ কত দিনের কথা কে জানে। আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দিই, যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, তারপর ডাকের কথা আছে, খনার বচন আছে, যেমন ধরুন কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। তারপর ধরুন ছড়ার কথা আছে, রোদ হচ্ছে পানি হচ্ছে, খ্যাঁক শিয়ালির বিয়ে হচ্ছে। তো লেখক এখানেও ওই একই কথা বলছেন যে সাদা ইংরেজ আর বাঙালিরা হয়তোবা বাঙালির পূর্বপুরুষ হয়তোবা কোনো এক যুগে একই তাঁবুর নিচে বসবাস করত। তা না হলে কেন কিভাবে আমাদের সেই বাঁধাবুলির সাথে তাদের বাঁধাবুলি প্রবাদ বাক্য এগুলো কিভাবে মিলে যায়, সেটি লেখকের প্রশ্ন। তো এরপরে আমরা তোমাদের জন্য কয়েকটি মূল্যায়নের প্রশ্ন রেখেছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে বালাখানা শব্দের অর্থ কি? তোমরা চেষ্টা করো। ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেছেন? এরপরে রয়েছে ইউরোপ আমেরিকায় বড় বড় বিদ্বানদের সভাকে কি বলে? নিশ্চয়ই তোমরা এরই মধ্যে চেষ্টা করেছো। তো এসো আমরা উত্তরগুলো মিলিয়ে নিই। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বালাখানা শব্দের অর্থ প্রাসাদ। এরপরে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছেন ডক্টর দীনেশচন্দ্র সেন। এরপর ইউরোপ আমেরিকার বড় বড় বিদ্বানদের সভাকে বলা হয় ফোকলর সোসাইটি। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, আশা করছি সুস্থ থাকবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।